কলকাতায় একটি ধর্ষণ হয়েছে। কলকাতার পুলিশ সরাসরি এটাকে নাকচ করে দিয়েছে। একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যেটি হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা মহাসমুদ্রের মতো উত্তাল হয়ে আছে। কারণ একটাই, খুব সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি কলকাতায় একটি ধর্ষণ হয়েছে এবং এই ধর্ষণের বিচার নিয়ে কলকাতার যে বর্তমান রাজ্য সরকার রয়েছে, মমতার সরকার রয়েছে, তারা হচ্ছে তালবাহানা শুরু করেছে। তারা অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে যে তারা এভিডেন্স নষ্ট করেছে, তারা হচ্ছে বিচার কার্য করতে দিচ্ছে না, এই বিভিন্নভাবে পুলিশরা নাকি হেনস্থা করছে, এই ধরনের অভিযোগ তাদের ভেতরে উঠে আসছে। তো এখন আমরা যদি একটু আমাদের দেশের দিকে তাকাই বা একটু যদি মৌমিতা নিয়ে একটু আলোচনা করি, একটু ধারণা দিয়ে নিই যে মৌমিতা হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন ডক্টর ছিল এবং সে হচ্ছে তার 36 ঘন্টার তাদের যে শিফট হয়, সেই শিফটের সময় সে হচ্ছে একটু বিশ্রাম নিতে, যেই কক্ষে তাদের বিশ্রাম কক্ষ, সেমিনার রুম বলা হয় ওটাকে, সেখানে সে বিশ্রাম নিচ্ছিল এবং পরদিন হচ্ছে তার সেখানে অর্ধনগ্ন অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে যেটা জানা যায় সেটা হচ্ছে তার শরীরের নানা জায়গায়, তার মুখে, বুকে, পিঠে, হাতে আঘাতের চিহ্ন ছিল এবং তার যোনিপথের ভিতরে প্রায় 150 মিলিগ্রামের মতো স্পার্ম পাওয়া যায়, যেটাকে বীর্য বলা হয়। স্পার্ম পাওয়া যায়। অ্যাভারেজে একজন মানুষ 15 মিলিগ্রামের বেশি স্পার্ম ধারণ করতে পারে না, কিন্তু সেইখানে মৌমিতার দেহে 150 মিলিগ্রাম স্পার্ম পাওয়া যায়। তার মানে এটা একদমই শিওর যে এটা একটা গণধর্ষণ। কিন্তু কলকাতার পুলিশ সরাসরি এটাকে নাকচ করে দিয়েছে যে না, এখানে গণধর্ষণ করা হয়নি, চোখে দেখে নাকি বোঝা যায় না যে আসলে কত স্পার্ম আছে। তো এই ধরনের তালবাহানা চলছে। এই তো গেল কলকাতার অবস্থা। কলকাতায় এখন স্বাভাবিক সকল পর্যায়ের মানুষ, ডাক্তার, শিক্ষক, স্টুডেন্ট, রাজনীতিবিদ, মানে সকলে বিক্ষোভে ফেটে পড়েছে। তারা বিক্ষোভে ফেটে পড়ে তারা আন্দোলন করছে যাতে হচ্ছে এই ধর্ষণের জন্য দ্রুত একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেটার জন্যে। কিন্তু কলকাতার সরকার আমাদের হাসিনা সরকারের মতন, আমাদের স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতন এইরকম একটা তালবাহানা শুরু করেছে। তারা বিচার কার্যটা হতে দিচ্ছে না। এইবার যদি আমরা একটু সামগ্রিক ধর্ষণটার বিষয়ে আসি, সেটা এমনভাবে আমরা দেখতে পাবো যে দেখেন, একটা সমাজে যখন একটা ধর্ষণ হয়, আমাদের উপমহাদেশে যখন একটা ধর্ষণ হয়, তখন আমরা এত বাজে একটা কালচার আমাদের মাঝে রয়েছে যে আমরা ভিকটিম ব্লেমিং করা শুরু করি। না, মেয়েটা এইরকমভাবে পোশাক পরেছে, না মেয়েটার এভাবে চলা ঠিক হয়নি, তার ওইখানে এই সময়টাতে থাকা উচিত হয়নি, এই ধরনের কথাবার্তা আমরা বলতে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা চিন্তা করি না একটা মেয়ে কোথায় কখন থাকলো বা না থাকলো তাতে ধর্ষণের কি সম্পর্ক। সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাকে আমরা সিম্প্যাথি দেওয়ার বদলে তাকে আমরা ভিকটিম বানানো শুরু করি, তাকে আমরা কালপ্রিট বানানো শুরু করি। এই বিষয়টি কখনোই কাম্য নয়। আমরা যদি একটু আমাদের দেশের দিকে তাকাই যে আমাদের দেশে ধর্ষণের বিচারের কি অবস্থা, সেটা যদি আমরা আলোচিত কয়েকটি ধর্ষণের ঘটনা যদি আমরা বলি, তাহলে প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে 1998 সাল। তখন আমার জন্ম হয়নি। আমি ভিডিও করার সময় যখন রিসার্চ করছিলাম বাংলাদেশের ধর্ষণ সম্পর্কে, তখন আমি এই কেসটি আমার সামনে আসে। 1998 সালে ট্রান্সকম কোম্পানির প্রতিষ্ঠাতার মেয়ে, নামটি বলছি না, সার্চ দিলেই পেয়ে যাবেন, ট্রান্সকম কোম্পানির প্রতিষ্ঠাতার মেয়ে ধর্ষিত হয় তার নিজের বাড়িতে। তাকে তার ঘরে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের পরে 20 বার ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। 1998 সালে এই ঘটনা ঘটে এবং সেই ট্রান্সকম কোম্পানির যিনি মালিক, তার পিতা, তিনি 1998 সাল থেকে 2017 সাল পর্যন্ত টানা এই ধর্ষণ মামলার জন্যে উনি আদালতে দৌড়াদৌড়ি করেছেন। 2017 সালে এসে উনি প্রধান আসামির শাস্তি পেয়েছেন, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড হয়েছে প্রধান আসামির নাম ছিল শহীদুল ইসলাম। এরপর দেখুন, 1998 সালে হয়ে যাওয়া একটি ধর্ষণ, যার শাস্তি হতে হতে 2017 সাল পর্যন্ত গড়িয়েছে, এতে আসলে কার লাভ হচ্ছে, কি হচ্ছে? মানে যারা ধর্ষণ করছে তারা তো পারই পেয়ে যাবে এতদিনে। উনি এত বড় একটা কোম্পানির মালিক, এত টাকা পয়সা আছে, তাতেই যদি এই অবস্থা হয়, তাহলে যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, যারা ধর্ষণের শিকার হয়, তাদের কি অবস্থা হবে? এই বিষয়টিকে আমরা একবার ভেবেছি?
আমাদের বিচার বিভাগ কি এখানে সম্পূর্ণ সুষ্ঠুভাবে বিচার কার্য করতে পেরেছে? তারা কি বিচার করতে পেরেছে? তারা কি পেরেছে সময় মতো বিচার দিতে? তারা কি পেরেছে যে ধর্ষিতার পরিবারকে আশ্বস্ত করতে যে না, আমরা 1 মাসের ভিতরে তোমাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা উপহার দিব, আমরা কালপ্রিটদেরকে শাস্তি দেব? পারেনি। এরপর যদি আরও কয়েকটি কথা বলতে চাই, আপনাদের অবশ্যই মনে থাকবে 2016 সালে দেশ কাঁপিয়ে দেওয়া একটা ধর্ষণ মামলা, সেটা হচ্ছে তনু হত্যা মামলা। 8 বছর হয়ে গেছে 2016 সাল থেকে এখন 2024, এখন পর্যন্ত তনু হত্যা মামলার তদন্ত রিপোর্ট পর্যন্ত পেশ করা হয়নি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট ছিল তনু। সে কুমিল্লার ময়নামতির ক্যান্টনমেন্টে সে একটা টিউশন পড়াতে গিয়েছিল সন্ধ্যায়, কিন্তু সে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। তারপর থেকে প্রায় 8 বার বিভিন্ন আইন শৃঙ্খলা সংস্থার কাছে তার তনু হত্যা মামলার তদন্তের ভার যায়, কিন্তু এখনো পর্যন্ত কেউ তদন্তের রিপোর্ট জমা দিতে পারেনি। কখনো সিআইডি, কখনো পুলিশ, কখনো পিবিআই, মানে যাচ্ছেই তো যাচ্ছেই, কিন্তু কখনোই আমরা তদন্তের রিপোর্টটা পাচ্ছি না। এমনকি তনুর বাবা শেষমেশ বলেছেন, তখনও প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, যার আমলে আসলে এগুলাই হয়েছে, কিছুই করতে পারে নাই কেউ। ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর কাছে তিনি আর্জি জানিয়েছিলেন যে আমি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি তাহলে হয়তো আমি একটা বিচার চাইতে পারবো, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। এখন তো প্রধানমন্ত্রী নেই, এখন যারা আছেন তাদের কাছে অনুরোধ এই বিচারটি যেন দ্রুত করা হয়। এরপরে যদি আরও কথা বলি, আমরা যদি আরেকটু পিছনে যাই, 1995 সাল, ঢাকার ধানমন্ডির এক গৃহকর্মী, ইয়াসমিন নাম তার, সে বাড়ি যাওয়ার জন্যে, তার বাড়ি হচ্ছে দিনাজপুর, বাড়ি যাওয়ার জন্য সে ঢাকা থেকে বাসে ওঠে। দিনাজপুর যেতে যেতে রাত হয়ে যায় তার। বাস থেকে যখন নামে, যখন একটা বাজারে সে দাঁড়ায়, তখন একটা পুলিশের ভ্যান আসে। সেখানে একজন এসআই এবং 2জন কনস্টেবল ছিল। তারা তাকে বলে, দেখো রাত হয়ে গেছে, আমরা তোমাকে পৌঁছে দেই, আমাদের গাড়িতে ওঠো। সে উঠতে চাচ্ছিল না, কিন্তু আশেপাশের মানুষজন বলে জায়গাটা ভালো না, রাত হয়ে যাচ্ছে, তুমি ওনাদের সাথেই যাও। পুলিশ ভেবে বিশ্বাস করে সে উঠেছিল। পরদিন তার মৃতদেহ পাওয়া যায়। দিনাজপুরের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। এমনকি তৎকালীন সময়ে খালেদা জিয়ার দল বিএনপি ক্ষমতায় ছিল, তখন কিন্তু তাকে এই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য একদম পুরো দিনাজপুরে কারফিউ জারি করতে হয়। দিনাজপুরের মানুষ যেখানে পুলিশ পাচ্ছিল, যাকে পাচ্ছিল তাকেই আক্রমণ করছিল। এই যে একটা অবস্থা, মানে একটা বিদ্বেষ, এই যে একটা আস্থাহীনতা, এই আস্থাহীনতা আজকে আমাদেরকে এই অবস্থায় এনেছে। আমরা 2024-এ দেখেছি, যখন শেখ হাসিনার পতন ঘটে গেল, পুলিশের উপরে কীভাবে নির্মমভাবে আক্রমণ হয়েছে। এটা একদিনে হয়নি। সেই আদ্যিকাল থেকে পুলিশের এই সব ব্যবহার, স্বতন্ত্রভাবে কাজ করতে না পারা, তাদের অধিকারের বেশি হরণ করা, তাদের অধিকারের গালাদ ফায়দা নেওয়া, এই যে একটা ম্যাসাকার অবস্থা, এই যে একটা মেস অবস্থা, মানে একটা বিক্ষিপ্ত অবস্থা, এই বিক্ষিপ্ত অবস্থা থেকে এই ক্ষোভগুলো তৈরি হয়েছে। এরপর আরেকটি ঘটনা বলতে চাই। 2017 সালে দেখুন, এই ঘটনার মাধ্যমে এটা প্রমাণ হবে যে এই সব ঘটনা যারা ঘটায় তাদের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষেরাও নিরাপদ নয়। তারাও বিচার চাইতে পারে না, তাদেরও কোনো বিচার হয় না। কনস্টেবল হালিমার কথা বলতে চাই আমি। 2017 সালে কনস্টেবল হালিমাকে যখন ধর্ষণ করা হয়, সে নিজে একজন কনস্টেবল, তার ব্যারাকে তার অফিসার ইনচার্জ তাকে ধর্ষণ করে। সে বিভিন্ন থানায়, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সে গিয়েছিল ধর্ষণের মামলা দিতে, বিচার চাইতে, কিন্তু কেউ তাকে সমর্থন জানায়নি। তার ব্যারাকে যেসব মেয়ে কনস্টেবলদের সাথে সে থাকতো, তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, তামাশা করতো। একটা সময় পরে সে আর টিকতে না পেরে, আর নিজেকে আর ধরে রাখতে না পেরে, সে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে। আরেকটি ঘটনা বলি, মনে আছে এটাও 2017 সালের ঘটনা। এক বাবা তার পালিত শিশুকন্যা আয়েশাকে নিয়ে ট্রেনে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। কারণ কি? তার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতার এক ছেলে। সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, কিন্তু কোনো সুরাহা পায় না, কোনো বিচারের আশ্বাস পায় না। অবশেষে অপমান সহ্য করতে না পেরে
বিচার চাইতে না পেরে দুঃখ দুর্দশায় হতাশায় সে তার মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে। এই যে একটা অবস্থা, চলমান একটা ভঙ্গুর অবস্থা, এই অবস্থাটার পরিবর্তন করতে হবে। আজকে আমার মা বোনেরা আমার রাস্তায়, আমার দেশের রাস্তায় নিরাপদ না। এই নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, তাদেরকে সেই নিরাপত্তা দিতে হবে। কেন তারা রাত্রে 10টায় বের হতে পারবে না? কেন শুধুমাত্র তাকে পোশাকের জন্য বলতে হবে, পোশাকের জন্য তাকে ধর্ষণ করার বৈধতা দিতে হবে? এইগুলোর পরিবর্তন করতে হবে। সময় এসেছে এখন সংস্কার করতে হবে। আমাদেরকে এখন থেকেই সোচ্চার হতে হবে।